সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপেন পিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। অবশ্যই সন্ধ্যাবেলায় যাচ্ছি ম্যাচটা লাইভ এনজয় করতে। 65,000-এর ওপর সমর্থক কিন্তু মাঠে উপস্থিত থাকবে ম্যাচটাকে এনজয় করার জন্য। একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারে খেলা আমরা দেখব। তো সেই ম্যাচের একটা ছোট্ট করে প্রিভিউ হয়ে যাক, এবং তার পাশাপাশি কিছু ট্রান্সফার রিলেটেড রুমার এবং আপডেট দেওয়ার রয়েছে, নিশ্চিতভাবে সব কিছু শেয়ার করব। প্রথম কথা অবশ্যই এই ম্যাচটা নিয়ে ইন ডিটেলসে আমি কিছু আলোচনা করতে চাই না, কারণ এই ম্যাচটার কতটা গুরুত্ব, কী ধারা, কী ব্যাপার রয়েছে, দুটো টিমের পজিটিভিটি নেগেটিভিটি সবটা কিন্তু ফার্স্ট লেগ ম্যাচের আগে ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে দুটো টিম খুব একটা যে চেঞ্জ হয়ে গেছে এটা বলা যাবে না। জাস্ট একটা ম্যাচে একটা লস বা ওড়িশা এফসির একটা স্লাইট মার্জিনে উইন করে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসা, বিরাট কিছু দুটো টিমের মধ্যে সিনারিও কিন্তু চেঞ্জ করেনি। কিন্তু যেটা মেন ব্যাপার, যে 65,000 দর্শকের সামনে কিন্তু ওড়িশাকে নামতে হবে। মুম্বাই সিটি এফসির মতো টিম 15 এপ্রিল কিন্তু ঘাবড়ে গিয়েছিল। সেখানে ওড়িশা এফসি কতটা তাদের নাপ ধরে রাখতে পারে 90 মিনিট, সেটাই হবে সবচেয়ে বড় দেখার বিষয়। এবং ঘরের মাঠে ফুল সাপোর্ট নিয়ে মোহনবাগান এই ম্যাচটাকে নিশ্চিতভাবেই ডমিনেট করে জিততে চাইবে, কনজিকিউটিভ দুটো ফাইনালে রিচ করতে চাইবে, এবং অবশ্যই কনজিকিউটিভ দুটো আইএসএল কাপ কিন্তু মোহনবাগান ঘরে ঢোকাতে চাইবে। এবং যেভাবে ফার্স্ট লেগে ডামাডোল সিচুয়েশনের পর সেকেন্ড লেগে এসে অ্যান্থনি লোপেজ হাবাস তিনি মোহনবাগানকে চেঞ্জ করে দিয়েছিলেন, পুরো পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন, এবং প্রথমবারের মতো মোহনবাগানকে আইএসএল লিগ শিল্ড জিতিয়ে তিনি আইএসএল চ্যাম্পিয়নের তকমাটা দিতে পেরেছিলেন। এবার প্লেয়ারদের কোথাও পে ব্যাক করার সময় এসে গেছে। এবার প্লেয়ারদের দায়িত্ব কোথাও টিমকে চ্যাম্পিয়ন করে হাবাসকে আইএসএল কাপটা ডেডিকেট করা। যেহেতু বিভিন্ন রিপোর্ট মাধ্যম থেকে খবর আসছে যে হ্যাঁ, হাবাস কিন্তু এরপর রিটায়ারমেন্টের পথে হাঁটতে পারেন, যেটা তার একটা ভাস্ট কেরিয়ারের একটা জবনিকা পতন হতে পারে কোচিং কেরিয়ারে। সেখানে প্লেয়াররা কত ভালোভাবে তার এই লাস্ট দুটো ম্যাচকে মেমোরেবল করে রাখে, সেটা অবশ্যই দেখার বিষয় হবে। যদি পজিটিভ নেগেটিভ দিক নিয়ে বেশি কথা বলতে চাই, তাহলে অবশ্যই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। নতুন করে কিছু বলার নেই, দুটো টিমই কিন্তু ফুল স্ট্রেংথ নিয়ে নামতে চলেছে। শুধুমাত্র এদিকে মোহনবাগানের সাদিকি নেই, এবং অবশ্যই ওড়িশাতে কার্লোস দেলগাডো নেই। একদিকে ডিফেন্সের একটু চাপ থাকবে, একদিকে অফেন্সে একটু চাপ থাকবে। বাট দেখো, বাকি যে 5জন করে বিদেশি প্লেয়ার রয়েছে এবং সমস্ত ডোমেস্টিক প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ম্যাচটা ভীষণভাবে একটা এন্টারটেনিং ম্যাচ হবে। একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারে আমরা খেলাটা দেখব। এবং হাবাস ভার্সেস লোবেরা শুধুমাত্র 11-11-22 জনের খেলা নয়, সেখানে কোথাও দুজন কোচের যে মস্তিষ্ক রয়েছে, দুজন কোচের যে ট্যাকটিক্স রয়েছে, সিচুয়েশনাল যে মুভমেন্টসগুলো রয়েছে, সেইগুলো কিন্তু দেখার বিষয় হবে। আর এই ধরনের ম্যাচকে যখন লাইভ বসে যারা দেখে, সেটা স্টেডিয়ামে হোক বা বাড়িতে বসে হোক, তারা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট 90 মিনিটস বা 120 মিনিটসের অপেক্ষা করেই থাকবে। ট্রফি দিয়ে কিন্তু মোহনবাগানের সিজন শুরু হয়েছিল, ট্রফি দিয়ে মোহনবাগানের সিজন শেষ হবে, সেই আশাতে বা সেই লক্ষ্যতেই কিন্তু আজকে পুরো 90 মিনিট বা 120 মিনিট সবাই বুকে হাত দিয়ে বসে থাকবে। এবং ডিরেক্টলি আমি যদি বলি যে বেস্ট 11 কী হতে পারে আজকে মোহনবাগানে, সেখানে কিছু চেঞ্জেস তো অবশ্যই আসবে। যেমন যেহেতু সাদিকু নেই, তো ফরওয়ার্ডে জেসন কামিংস আসতে পারে। বাকি আমার মনে হয় না যে খুব একটা চেঞ্জেসের দরকার রয়েছে বলে, কারণ যে 11টা ঘরের মাঠে মুম্বাইকে হারিয়েছিল, সেই 11টাই কোথাও বেস্ট 11 হতে পারে, যেখানে গোলে ভিসল কাইত, 3জন ব্যাকে আনোয়ার আলী, হেক্টর ইউস্তে এবং শুভাশিস বোস, ডিফেন্সিভ মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী। একটু নিচের দিকে ওর রোলটা থাকবে, যেহেতু আফ্রন্টে আমরা অনেক বেশি করে থাপা বা কাউকে ইনভলভ হতে দেখবো। আগের ম্যাচে পুরো মাঝমাঠটা খুব একটা ফর্মে ছিল না, এরকমটা ডাউন হতেই পারে। কিন্তু আজকের ম্যাচটা কোথাও মাঝমাঠ যদি ঠিকঠাক রিদিমে থাকে, তাহলে পুরো রেজাল্ট বা পুরো স্কোর লাইন কিন্তু মোহনবাগানের ফেভারে থাকবে। দুটো উইংয়ে মনভীর এবং লিস্টন, তাদেরকে ভীষণভাবে দরকার। এবং দুজন ফরওয়ার্ডে অবশ্যই দিমিত্রি পেত্রাতসের সাথে জেসন কামিংস। এটা কোথাও আমার মতে আজকে মোহনবাগানের জন্য বেস্ট 11, যেখানে খুব একটা পরিবর্তনের রাস্তাতে হাবাস তিনি হাঁটবেন বলে মনে হয় না। বাট স্টিল হি ইজ হাবাস। একদম শেষ মুহূর্তে তিনি কিছু পরিবর্তন করে চমক দিতে পারেন, যেখানে দীপক টাংরির মতো প্লেয়ার রয়েছে, যেখানে আশিস রায়ের মতো প্লেয়ার রয়েছে। এই প্লেয়াররা কিন্তু যে কোনো মুহূর্তে টিমে ঢুকতে পারে। একটা কোথাও আলাদা রকম ফরমেশন বা একটা কোথাও আলাদা রকম ছকে আমরা মোহনবাগানকে যেতে দেখতে পারি। যাই হোক না কেন, যে প্লেয়ারই থাকুক না কেন, 11 জন প্লেয়ার মোহনবাগান জার্সি পরে নামবে, ঘরের মাঠে 65,000 দর্শকের সামনে থাকবে, এবং সেখানে জয় ছাড়া অন্য কোনো কথা হবে না। তো দেখা যাক, ম্যাচটা অবশ্যই এনজয় করবো। তারপরে অনেকে বলেছে ভ্লগ বানাতে, বাট আমার ক্ষেত্রে একটা প্রবলেম ভাই, আমি সারা মানে জীবনে এখনও অবধি ভ্লগ বানিয়ে দেখিনি যে রাস্তায় কীভাবে ক্যামেরা ফেস করে মোবাইল ধরে ভ্লগ বানাতে হয়। একটু আমার ক্যামেরা সাইনেস রয়েছে রাস্তার মধ্যে, বাট স্টিল আই উইল ট্রাই। আমি চেষ্টা করব যে যতটা পারা যায় ব্লগ বানানোর, বা স্টেডিয়ামে ঢুকে যে অ্যাম্বিয়েন্স রয়েছে, যে ম্যাচের মুভমেন্টসগুলো রয়েছে, সেইগুলোকে তুলে নিয়ে আসার, নিশ্চিতভাবে সেটা শেয়ার করব। বাট ব্লগ কতটা বানাতে পারবো যেভাবে আমরা ব্লগারদের ব্লগ বানাতে দেখি,
আই হ্যাভ এ বিগ ডাউট। কারণ আবারও বলছি, রাস্তায় বেরিয়ে মানে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে ব্লগ করা, সেখানে আমার একটু সাইনেস রয়েছে। যদি সেটা কেটে যায় তাহলে নিশ্চিতভাবে একটা ভালো ব্লগ আমি গিফট করতে পারি। আই উইল ট্রাই সিরিয়াসলি আই উইল ট্রাই। আর এরপর যদি বলি যে কিছু ট্রান্সফার মার্কেটের মুভমেন্ট নিয়ে, তাহলে সেখানে সবথেকে বড় একটা আপডেট এই মুহূর্তে বেরিয়েছে চেন্নাইন এফসির ক্যাম্প থেকে। চেন্নাইন এফসি আপাতত সবথেকে বিজিয়েস্ট ক্লাব নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা কন্ট্রাক্ট এক্সটেনশনের ক্ষেত্রে। তারা কিন্তু টিমের ক্যাপ্টেন রায়ান এডওয়ার্ডস, তার সাথে আরও এক সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। 2025 অবধি আমরা রায়ানকে চেন্নাইন এফসি জার্সিতে খেলতে দেখছি। নেক্সট আপডেট কিন্তু আসছে কেরালা ব্লাস্টার্সের ক্যাম্প থেকে। দুজন বাঙালি প্লেয়ার, দুজন যথেষ্ট কোয়ালিটিওয়ালা এবং ফ্যান ফেভারিট বাঙালি প্লেয়ার, প্রীতম এবং প্রবীর, এই দুজনকেই কেরালা কিন্তু ছাড়তে চলেছে। প্রবীরের একটা লিঙ্ক আপ অনেক দিন ধরে কিন্তু চেন্নাইন এফসির সাথে ছিল, সেটা যদি কমপ্লিট হয় অবশ্যই ভালো হবে। রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক, সেটা ওয়েন কোয়েলের আন্ডারে কিন্তু স্ট্রং হয়ে যাবে। এবং প্রীতম কোটাল, যেটা মনে করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এক্সক্লুসিভলি বেরিয়ে আসছে, যে প্রীতম কিন্তু ইস্টবেঙ্গলের পথে রয়েছে। 2 বছরের একটা চুক্তি কিন্তু প্রীতমের সাথে ইস্টবেঙ্গলের কমপ্লিট হতে চলেছে। এবং এখানে বহু মোহনবাগান সমর্থক মনে করছে যে এতদিন ধরে প্রীতমকে যে ট্যাগটা দেওয়া হতো ঘরের ছেলে বলে, সেটা কোথাও আর জাস্টিফাই হবে না প্রীতম কোটালের সাথে। যেহেতু ঘরের ছেলে মানে সে কোথাও মোহনবাগানের হয়েই সারা জীবন থাকবে, বা মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলে কোনো দিনও যাবে না। অন্য কোনো ক্লাবে খেললেও ঠিক আছে, বাট ইস্টবেঙ্গলে নয়। তাকে কোথাও ঘরের ছেলে তকমা দিয়ে কেউ ভালোবাসতে পারে, বাট যখনই কেউ ইস্টবেঙ্গল জার্সিটা একবার গায়ে চাপিয়ে নেবে, তাকে ঘরের ছেলে তকমাটা আর দিয়ে রাখা যাবে না। তো এর আগে হাতে গোনা কিছু প্লেয়ার্সই রয়েছে। উই ক্যান রিমেম্বার গোষ্ঠপাল, শৈলেন মান্না, চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য এবং তারপরে সত্যজিৎ চ্যাটার্জি। এরকম কিছু প্লেয়ার্স কিন্তু মোহনবাগান ইতিহাসে রয়েছে, যারা শুধুমাত্র প্রায় সারাটা জীবন মোহনবাগানের হয়েই বড় ক্লাবে পারফরমেন্স করে গেছে। শত অফার বিভিন্ন ক্লাবে থাকার পরেও কিন্তু তারা ক্লাব সুইচ করেনি, বা ইস্টবেঙ্গলের জার্সিতে কোনোদিনও তারা মাঠে নামেনি। তাদেরকেই কোথাও মোহনবাগান সমর্থকরা ঘরের ছেলে হিসাবে মাথায় তুলে রেখেছেন। এর বাইরে যদি অন্য কোনো নাম হয় অবশ্যই আমাকে মনে করিয়ে দিও, বাট এর বাইরে কোনো পপুলার নেম এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে পড়ছে না। হয়তো কেউ থাকলেও থাকতে পারেন, বাট এর বাইরে আমার নাম মনে পড়ছে না। এই প্লেয়াররা কোথাও ঘরের ছেলে তকমা পেত, এবং রিসেন্ট টাইমে প্রীতমকে ঘরের ছেলে হিসেবে তকমাটা দেওয়া হতো। বাট যদি ইস্টবেঙ্গলে ফাইনালি প্রীতম কোটাল মুভ করে, তাহলে অনেকে মনে করছে এই ঘরের ছেলে তকমাটা প্রীতমকে অন্তত আর দেওয়া যাবে না। এবং প্রবীর কোথায় মুভ করে সেটাও দেখার বিষয় হবে। এই সিজনটা বেঞ্চে বসে চোট আঘাতে অনেকটা নষ্ট হয়ে গেল, এবং প্রীতমেরও তাই সেকেন্ড লেগে প্রায় পুরোটা বেঞ্চে বসেই কাটিয়ে ফেললো। এবং কেরালাতে ওর মুভটা খুব একটা ক্লিক করেনি। আর মোহনবাগান যে রাস্তা দিয়ে সাহাল আব্দুল সামাদকে পেয়ে লাভটা কুড়িয়েছিল, সেই রাস্তা দিয়ে কিন্তু কেরালা প্রীতমকে পেয়ে খুব একটা কাজে লাগাতে পারেনি। ইস্টবেঙ্গলে এলে প্রীতম কতটা ভালো খেলে সেই দিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো। আর লাস্ট প্লেয়ারকে নিয়ে কথা বলবো, গ্রেগ স্টিওয়ার্টের একটা পসিবল রিটার্ন ইন্ডিয়াতে হতে পারে, এবং সম্ভবত চেন্নাই এফসির তরফ থেকে একটা অফার গ্রেগ স্টিওয়ার্টের কাছে রিচ করতে পারে থ্রু ওয়েন কোয়েল। তিনি কিন্তু আবারও গ্রেগ স্টিওয়ার্টকে ইন্ডিয়া নিয়ে আসতে পারেন। এবং কিলমার্নক এফসিতে যাওয়ার পর থেকে সেইভাবে কিন্তু গ্রেগ স্টিওয়ার্ট ভালো ফর্মে নেই। না তো সেইভাবে খুব বেশি সুযোগ পেয়েছে, অ্যাভেলেবেল গেম টাইম পেয়েছে, না তো যতটুকু গেম টাইম পেয়েছে তার মধ্যে পারফরমেন্সও করতে পেরেছে। তো কোথাও আবারও ইন্ডিয়াতে ফিরে আসা হয়তো তার জন্য সময়ের অপেক্ষা, কারণ একবার এই ধরনের লিগে পারফরমেন্স করে যাওয়ার পর আরও এত হাই লেভেল লিগে গিয়ে পারফরমেন্স করাটা এত ইজি ব্যাপার হয় না। বাট স্টিল প্লেয়ারটা কোয়ালিটি প্লেয়ার, সেই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ইন্ডিয়াতে ফিরে এলে আবারও সেই পুরনো যে ছন্দ, পুরনো যে ফর্ম, সেই ফর্মে আমরা গ্রেগ স্টিওয়ার্টকে দেখতেই পারি। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।